পেজ থেকে পেজ পেজটা কোথায়? ক্লাস করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। Welcome to At-Tadreez Online Madrasa, the examinees of NTRCA, lecturer in Arabic. You are cordially welcome to my class. I am here for conducting your English class. In English class, I will give you some criteria, the way how you have to appear at the examination, and you will get more marks in English. You know that English is a little bit difficult for madrasas students, but I think that if you attend to my class very attentively or properly, I think you will get more marks in English. If it is 100 marks, your English is 25 marks. So if you continue this class with me, I do believe that you must get 20 more. And if it's 60 marks, your English will be 15 marks, and I do believe as well that you will get minimum 13 to 15 if you continue this class. This type of gift is going to be given by At-Tadreez Online Madrasa, and this is only for you. So I'm going to start my class. Before starting class, I would like to clarify in Bengali because I need to clarify all the thing. Okay. So first of all, let me know that what about you? Are you okay or not? Okay, I want to know about you. If you are okay, say Alhamdulillah in the comments box. And if you can listen to me, you must have to uh, ensure me that yeah, you are okay. After completing Tarabi, we are here. দেখি না। সো ইংলিশ ফার্স্ট। ইংলিশ যদি আপনাদের এনটিআরসি এর পরীক্ষা এমসকিউ পরীক্ষা যদি 100 মার্কসে হয় তাহলে 25 হবে ইংলিশে, 25 ইংলিশ, 25 ম্যাথস, 25 জেনারেল নলেজ এবং 25 হচ্ছে বাংলায়। তো এখানে আত-তাদরিজ অনলাইন মাদ্রাসায় যদি এনটিআরসি এর এই কোর্সটা আপনারা সম্পূর্ণ করেন, আমি আপনাদেরকে আল্লাহর ইচ্ছায় এনশিওর করতে পারি যে ইউ উইল গেট মোর দ্যান আই মিন 20 ওকে ইন দিস এক্সামিনেশন। 20-এর বেশি নাম্বার আপনারা পাবেন, 24-25 পাওয়ার সম্ভাবনা আছে যদি এই ক্লাসটা একদম লাস্ট পর্যন্ত আপনারা চালিয়ে যান। 20টা ক্লাস হবে, ইংলিশের উপরে 20টা ক্লাস হবে। যদি 20টা ক্লাস কমপ্লিট হয়, 20টা ক্লাস কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ এই নাম্বারটা পাওয়া যাবে। আর 20টা ক্লাস তাহলে কিভাবে হবে? প্রত্যেকটা ক্লাস মানে হওয়ার পরে এটার উপরে একটা টেস্ট হবে। টেস্ট হবে 2 রকমের, একটা হচ্ছে এমসকিউ 20 মার্কস অথবা 30 মার্কস, আরেকটা হবে 1 ওয়ার্ড কোয়েশ্চেন, মানে একটা প্রশ্ন দেওয়া থাকবে, উত্তরটা
দিতে হবে, কোনো অপশন দেয়া থাকবে না, এমসিকিউর মতো অপশন দেয়া থাকবে না। ঠিক এইভাবে যদি 20টা ক্লাস কন্টিনিউ করা যায়, ইংলিশে আর কোনো দুর্বলতা থাকবে না। আপনারা ইংলিশে একদম, আমার বিশ্বাস যে মানে 22 থেকে 25 মার্কস আপনারা পাবেন 100 মার্কের পরীক্ষা যদি হয় এমসিকিউ। আর যদি 60 মার্কসের পরীক্ষা হয় তাহলে 15 মার্ক আই থিঙ্ক 13 থেকে 15 নাম্বার আপনারা পেয়ে যাবেন। তাহলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম 20টা ক্লাস নেব। 20টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা ক্লাসের পরে অবশ্যই পরীক্ষা হবে। যেমন আজকে এখন আমি ক্লাসটা নিচ্ছি, কালকে 12টার দিকে আমি আপনাদেরকে কোয়েশ্চেন দিয়ে দেব। 2টা কোয়েশ্চেন দিয়ে দেব, এমসিকিউর জন্য আর একটা হলো ওয়ান ওয়ার্ডের জন্য। এই এমসিকিউ এবং ওয়ান ওয়ার্ড ওই পরীক্ষায় যদি আপনারা ফুল নাম্বার এনশিওর করতে পারেন, 20 মার্কের এমসিকিউ হবে, 30 মার্কের এমসিকিউ হবে, 20 মার্কের ওয়ান ওয়ার্ড হবে, মানে এক কথায় উত্তর, অর্থাৎ এখানে উত্তরের কোনো অপশন দেওয়া থাকবে না। এই পরীক্ষাটা যদি আপনারা দেন তাহলে এবং এখানে যদি কোনো রকম ভুল না হয় আর ঠিক এইভাবে যদি সম্পূর্ণ ক্লাস করতে পারেন, ইংলিশে আর কোনো দুর্বলতা থাকবে না। শুধু এনটিএসসি এর পরীক্ষা না, আমার বিশ্বাস অন্য অন্য আরও অনেক পরীক্ষা আপনাদের জন্য অনেক বেশি কাজে দেবে এবং ইংলিশ নিয়ে আপনাদের আর টেনশন করতে হবে না। সো অনেক কথা বলে ফেললাম, আর কথা না বলি, এই হলো ব্যাপার। তাহলে ক্লাস নেব, পরীক্ষা নেব, ক্লাস নেব, পরীক্ষা নেব। আর প্রত্যেকটা ক্লাসে অনেক আউট নলেজ শেয়ার করা হবে, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ক্লাস রিলেটেড কথা বললাম, এবার আমি আমার সম্পর্কে একটু বলে নিই। আমার নাম তো আপনারা দেখেছেনই, মাহমুদুল হাসান মামুন। আমি লেকচার হিসেবে আছি আর তাদরিসে ইংলিশ নিচ্ছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইংলিশে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, উত্তর বাড্ডা, সাতারকুল। আমি ফার্স্ট হই, 3.86 পাই আউট অফ 4 এবং ফার্স্ট হই। আর এছাড়া আমি মাদ্রাসা থেকেও আমার ব্যাকগ্রাউন্ড আছে। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যারাবিকের উপরও এলিমেন্টারি কোর্স করেছি। এই, আর এ হলো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আর কর্মজীবন, আমি মূলত 2011 সাল থেকে আমার কর্মজীবন শুরু করি স্পোকেন ইংলিশ দিয়ে। 2011-র আগে আমি স্পোকেন, ফনেটিক্স এবং আইএলটিএস এর কোর্সগুলো কমপ্লিট করি এবং 2011 থেকে আমি এই কোর্সগুলো শুরু করি। সেটা হলো এফএম ইনস্টিটিউট, আগে এই একটা কোচিং সেন্টার ছিল উত্তরা। ওইখানে আমি আমার মানে কর্মজীবনের শুরু হয়। স্টুডেন্ট লাইফ থেকেই আমি কোচিংগুলো করাতে থাকি। আমি সাইফোর্সেও পড়িয়েছি কিছুদিন স্পোকেন ইংলিশ। তারপর আমি আরএমজি সেক্টরে রেডিমেড গার্মেন্টস কোম্পানিতে মার্চেন্ডাইজিংয়ে জব করেছি দীর্ঘদিন। আমি ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজে জব করেছি। আমি প্রাইমারি স্কুলেও ১ বছর চাকরি করেছি। আর বর্তমানে তাদরিসে আছি, পাশাপাশি একটা মাদ্রাসা এনটিএসসি এর অধীনে একটা মাদ্রাসায় প্রভাষক হিসাবে আছি। আলহামদুলিল্লাহ। আমি এই এনটিএসসি এর পরীক্ষা ১৬তম থেকে আমি উত্তীর্ণ হই এবং ওই সুবাদেই আমি মূলত এখন প্রভাষক হিসেবে জব করেছি আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আর আমি ১৭তম দেই, 18তম দেই। তো এনটিএসসি পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতার আলোকে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি যে এটা আসলে খুব বেশি যে পড়তে হয় বিষয়টা তা না। প্রশ্ন প্যাটার্নটা আমার এনালাইসিস করা হয়ে গেছে। আমি এখন বুঝতে পারি যে একটা মানে এনটিএসসি এর প্রশ্ন প্যাটার্নটা কিরকম হবে, কি, কি জায়গা থেকে আসবে, এটা আমার মুখস্থ। আমি অনেকদিন ধরে পড়াশোনা করতেছি না। যেমন ইনস্ট্যান্টলি আমাকে যদি বলা হয় আগামীকাল এনটিএসসি এর পরীক্ষা দেওয়া হবে, সো আমার খুব একটা প্রবলেম হবে না। আমি জানি, আমার মাথায় আছে যে কোন, কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয়। আমি ঠিক ওইগুলো দেখে নেব এবং আমি এভাবে মূলত ইনশাআল্লাহ পাস করব। আমি ১৬তমর পরে যে পরীক্ষাগুলো দিছি এগুলো এভাবেই দিছি। কোনো প্রস্তুতি নিয়ে নেই, কোনো প্রিপারেশন নিয়ে নেই। আমার একটা আইডিয়া হইছে যে এই জায়গা থেকে আসবে। আমি ওইভাবে প্রস্তুতি নিছি। দেখেছি হ্যাঁ, ওভাবেই হইছে এবং আমি অ্যান্সার করতে পেরেছি। এছাড়া আমি যাদেরকে পরামর্শ দিয়েছি তারাও সফলকাম হয়েছে। এই এনটিএসসি এর মাধ্যমে আ তারা সফলকাম হয়েছে যাদেরকে আমি পরামর্শ দিয়েছি। তো আমার বিশ্বাস যে আমি এখন আপনাদেরকে যেভাবে গাইডলাইন দেব ইংলিশে, এই গাইডলাইনটা যদি আপনারা হুবহু ফলো করতে পারেন বা ওইভাবে যদি আয়ত্ত করতে পারেন, ইংলিশ নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনারা খুব ভালো নাম্বার পাবেন। অনেকে ইংলিশটা ভয় পায় যে ইংলিশ খুবই ডিফিকাল্ট।
আসলে ডিফিকাল্ট না, এটা নির্ভর করে আমি কতটুকু অধ্যবসায় করতেছি এবং আমার মনোবল কতটুকু। প্রস্তুতির জন্য তো বাজারে এত বড় একটা বই আছে, এত বড় বই পড়ার সময় নেই, এত বড় বই কেউ পড়ে না। যারা জব প্রিপারেশন নেয় তারা আসলে, এবং যারা টিকে তারা মূলত এইভাবেই প্রস্তুতি নেয়। বুঝে বুঝে প্রস্তুতি নেয়, কোন কোন জায়গা থেকে আসে, অত পড়ার কি সময় আছে, বা অত পড়লে মনেও থাকে না। এখানে টু দ্য পয়েন্ট পড়তে হয়। আমাদের সাথে অনেকেই জয়েন করছে, সো সালাম দিয়েছে সবাই, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার নিজের সম্পর্কে বললাম আপনাদেরকে, এবার আপনারা আপনাদের সম্পর্কে একটু বলেন, কে কোন জায়গা থেকে জয়েন করেছেন, আপনাদের পরিচয়গুলো একটু বলেন। আশা করি আমরা অল্প সময়ের মধ্যে ক্লাসটা শুরু করতে পারবো। আজকে যেহেতু প্রথম ক্লাস, একটু ভূমিকায় সময় লাগতেই পারে, এটাকে আমরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখব। তারাবি নামাজ পড়ে আসছি, সবাই একটু ক্লান্ত আছি, কিন্তু কিছু করার নাই। আমাদের ক্যারিয়ার গঠনে পরিশ্রম করতেই হবে, পরিশ্রমের কোনো বিকল্প নাই। ক্যারিয়ার গঠন করতে চাইলে পরিশ্রম করতে হবে আমাদের, আর সেই পরিশ্রমটা আমরা এখন করব ইনশাল্লাহ। আমাদের মোস্তাকিম আহমেদ জিসান, আমাদের ক্লাস করতে অনেক সমস্যা। কি সমস্যা? নেটের সমস্যা নাকি? একটু জানাবেন। কে কি কোন জায়গা থেকে আমি দেখতেছি 21% জয়েন্ট উইথ আস, 21 জন লোক আমাদের সাথে জয়েন করেছেন। কে কোন জায়গা থেকে জয়েন করেছেন আমাদেরকে একটু জানাবেন। ওকে, শুরু করে দেই, শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, দ্য মেমোরান্ডা ড্যাশ নট ইম্পর্টেন্ট। মেমোরান্ডা মানে স্মারকলিপি, ড্যাশ নট ইম্পর্টেন্ট। অপশন দেয়া আছে ইজ, হ্যাজ, আর হ্যাভ। এখানে দেখেন, ইজ সিঙ্গুলারের জন্য হয়, হ্যাজও সিঙ্গুলারের জন্য হয়, থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাভ প্লুরাল, আর প্লুরাল। এখন এই যে মেমোরান্ডা আমরা দেখতেছি, মেমোরান্ডাটা এখানে কি ইজ হবে না হ্যাজ হবে না কোনটা হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আসলে মেমোরান্ডা এটা সিঙ্গুলার না প্লুরাল এটা আগে বুঝতে হবে। মেমোরান্ডাটা এটা মূলত প্লুরাল, আর এটার সিঙ্গুলার হচ্ছে মেমোরান্ডাম। মেমোরেন্ডাম, মেমোরান্ডাম মানে স্মারকলিপি, এটা সিঙ্গুলার। আর প্লুরাল হলো মেমোরান্ডা। তাইলে এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, মেমোরেন্ডামের সিঙ্গুলার ফর্ম হলো মেমোরান্ডা। এরকমও কিন্তু আসে যে মেমোরান্ডা এর সিঙ্গুলার ফর্ম কি, বা নিচের কোনটা সিঙ্গুলার, মেমোরেন্ডাম না মেমোরান্ডা, এইভাবে কয়েকটা অপশন দিয়ে দিবে, তখন ওটা পারা যাবে। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো মেমোরেন্ডাম এটা হলো সিঙ্গুলার, আর মেমোরান্ডা এটা প্লুরাল। যেহেতু সাবজেক্টটা প্লুরাল তাহলে ভার্ব প্লুরাল হবে। তাহলে কোনটা দেব আমরা? যেহেতু সিঙ্গুলার হবে না, তাহলে ইজ এবং হ্যাজ দুইটা প্রথমেই বাদ, থাকে হ্যাভ এবং আর। তো যেহেতু এটা হ্যাভ দিয়ে মূলত অধিকার বোঝায়, আছে বোঝায়, যেহেতু আছে বোঝায় না, তাহলে এখানে হ্যাভটাও হবে না, হবে আর। দ্য মেমোরান্ডা আর নট ইম্পর্টেন্ট। স্মারকলিপিটি গুরুত্বপূর্ণ নয়, স্মারকলিপি গুরুত্বপূর্ণ নয়। ক্লিয়ার? আপনারা সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে আন্ডারস্টুড লিখে কমেন্টস করবেন। আমরা পরেরটায় চলে যাই। তাহলে সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে আর। দ্য মেমোরান্ডা আর নট ইম্পর্টেন্ট। স্মারকলিপি গুরুত্বপূর্ণ নয়। ওকে, আমরা পরেরটায় যাই। এখানে দেয়া আছে দ্য ওয়ার্ড ডিকেড রেফার্স টু। ডিকেড, ডিকেড শব্দের অর্থ হলো, ডিকেডের শাব্দিক অর্থ যদি আমরা বুঝতে পারি তাহলে এটা অ্যান্সারটা সহজেই বুঝতে পারবো। ডিকেড মানে হলো দশক, ডিকেড মানে দশক, দশক। তো দশক কাকে বলে? দশক হলো 10, ঠিক আছে, দশক, দশক হয় মূলত 10-এ। তো 10 বছরকে মূলত ডিকেড বলে, 10 বছরকে ডিকেড বলে। তাহলে এখানে অপশন দেওয়া আছে 30 ইয়ার্স, 50 ইয়ার্স, 10 ইয়ার্স, 25 ইয়ার্স। 30 ইয়ার্স মানে 30 বছর, 50 ইয়ার্স মানে 50 বছর, 10 ইয়ার্স মানে 10 বছর, 25 ইয়ার্স মানে 25 বছর। তাহলে সঠিক উত্তর হবে 10 ইয়ার্স। ডিকেড এটা অনেকবার পরীক্ষায় আসছে, আমি কয়েকবার এটা ফেস করছি। ডিকেড মানে দশক, ডিকেড মানে দশক, তাহলে অ্যান্সারটা হবে 10 ইয়ার্স। 10 ইয়ার্স মানে 10 বছর, 10 বছরকে এক দশক বলে, আর 100 বছরকে কি বলে? এক শতক। ওকে, তাহলে এটা হবে 10 ইয়ার্স। ওকে, আমরা পরেরটায় যাই। পরে দেয়া আছে নো স্পেলিং অকার্স ইন। নো স্পেলিং অকার্স, কোনো ভুল নাই,
বানানে কোনো ভুল নেই, এখানে 4টা শব্দ দেওয়া আছে, এখানে কোন বানানটায় ভুল নাই সেটা আমরা দেখে নেব। যেমন এক্সট্রা ভ্যাগান দেওয়া আছে, এক্সট্রা ভ্যাগান মানে অতিরিক্ত, প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, তারপরে টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী, টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী। ওকে, তো এখন এখানে দেখেন এই বানানগুলো কিন্তু ভুল আছে, কিছু কিছু বানান কি আছে, ভুল আছে। কি কি বানান, যেমন এক্সট্রা ভ্যাগেন্ট, প্রোনাউন্সিয়েশনটা দেখেন, প্রোনাউন্সিয়েশন মানে হলো উচ্চারণ, মানে এই যে আমরা উচ্চারণ করি, আরবি যে উচ্চারণ করি সেই উচ্চারণটাকে মূলত প্রোনাউন্সিয়েশন বলে। তো প্রোনাউন্সিয়েশনের বানান হলো PRONOUNCI, CIATION, প্রোনান হবে, PRONUN হবে, হ্যাঁ, এইখানে NUN হবে, ওকে, NUN। তাহলে এখানে NOU দেওয়া আছে, এখানে হবে UN, ঠিক আছে, ওটা বেশি আছে, প্রোনাউন্সিয়েশন হবে। আর স্পুরিয়াস, স্পুরিয়াসের বানান হলো SPURIOUS হবে, এখানে ই দেওয়া আছে, তাহলে এটাও ভুল। টেম্পোরারি বানান হলো TOMPORARY, এখানে ই দেওয়া আছে, তাহলে 3টা বানানই ভুল। এখানে সঠিক বানানটা হলো এক্সট্রা ভ্যাগেন্ট, এক্সট্রা ভ্যাগেন্ট মানে অতিরিক্ত, এক্সট্রা ভ্যাগেন্ট মানে কি অতিরিক্ত, XTRAVAGENT, এক্সট্রা ভ্যাগেন্ট। আর স্পুরিয়াস মানে জাল বা কৃত্রিম, ঠিক আছে। তাহলে এখন আমাদের পরীক্ষায় যদি প্রোনাউন্সিয়েশন বানান আসে তাহলে আমরা ঠিক করতে পারবো না। প্রোনাউন্সিয়েশনের এখানে ভুল হচ্ছে কোনটা, এখানে ভুল হয়েছে এই যে এটা, ঠিক আছে। এই যে প্রোনান, এই ওটা ওটা ভুল, ও হবে না এখানে। আর স্পুরিয়াসের এখানে ই হবে না, এর জায়গায় আই হবে, ঠিক আছে। এই আর টেম্পোরারি এখানে ই না, এখানে হবে এ, টেম্পোরারি। ওকে, তো তাহলে সঠিক উত্তর হলো এক্সট্রা ভ্যাগান্ট মানে অতিরিক্ত, ঠিক আছে। Did you understand? If you understand, comment in the comments box. আমরা পরেরটায় যাই। নান বাট ব্রেভ ড্যাশ ব্রেভ ডেজার্ভ ড্যাশ ফেয়ার, নান বার ড্যাশ ব্রেভ ডিজার্ভ দ্য, নান বাট মানে শুধুমাত্র সাহসীরাই যে কোনো পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে। নান বাট মানে কেউই না, ব্রেভ মানে সাহসীরা, ডিজার্ভ মানে যোগ্যতা রাখে, ফেয়ার মানে এমনিতে ন্যায্যতা, কিন্তু এখানে যে কোনো পুরস্কার বোঝায়। এটা জন ড্রাইডেন, ইংলিশ লিটারেচারের একজন ব্যক্তি, একজন রাইটারের উক্তি, যে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, এটা একটা উক্তি। সো উক্তিতে এখানে দ্য ব্রেভ দেওয়া আছে, দ্য ফেয়ার দেওয়া আছে, এখানে দ্য ব্রেভ দ্য ফেয়ার হবে। আর এমনিতে গ্রামাটিক্যাল বিশ্লেষণে যদি আমরা যাই, এই ব্রেভের আগে ব্রেভের আগে কি করতে হয়, ব্রেভের আগে দা বসাতে হয়। কেন দা বসাতে হয়, কোনো ব্রেভ এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যদি দা বসানো হয় তাহলে ওই জাতিটাকে বোঝায়। ব্রেভ মানে হলো সাহসী, আর দা ব্রেভ মানে সমস্ত সাহসীর, এই পৃথিবীতে যত সাহসী আছে সবাইকেই বোঝায়। ওকে, তারপরে রিচ মানে ধনী, অ্যাডজেক্টিভ, দা রিচ মানে সমস্ত ধনী ব্যক্তিদেরকে বোঝাবে। পুয়ার মানে গরিব, দা পুয়ার মানে সমস্ত গরিবদেরকে বোঝাবে। আর দ্য ফেয়ার মানে এখানে ন্যায্যতা বা যে কোনো একটা মূল্যায়ন বা পুরস্কারকে বোঝাচ্ছে। ওকে, সো এখানে দা হবে, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, শুধুমাত্র সাহসীরাই যে কোনো যোগ্যতার অধিকার রাখে। আমরা পরেরটায় যাই। পরেরটা আছে ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, আই ড্যাশ গ্রেটফুল, এখানে দ্যাস আই উইল বি রিমেইন, এই বাক্যটা এমনিতেই ভুল, কারণ উইল বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হয়, এখানে এই রিমেইন্ড হওয়ার কথা ছিল, যেহেতু এটা নাই তার মানে এটা ভুল, এটা বাদ। তারপরে দেয়া আছে আই শুড রিমেইন, এটাও হবে না, এখানে মোডাল অক্সিলারি হয় না। আর দেয়া আছে উড রিমেইন, এটাও হবে না, মোডাল অক্সিলারি দেওয়া আছে, এখানে হবে উইল রিমেইন। কেন উইল রিমেইন হবে, এই যে সাবজেক্টে মানে কন্ডিশনাল সেন্টেন্স, ইফ যুক্ত সেন্টেন্স দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, ইফ
যুক্ত সেন্টেন্স যদি শুরু হয় এবং সেটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরেরটা হয় ফিউচার ইনডেফিনিট। তো এটা ফিউচার ইনডেফিনিট। আই উইল রিমেইন গ্রেটফুল, আমি কৃতজ্ঞ হব, যদি তুমি আমাকে হেল্প করো আমি কৃতজ্ঞ হব। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরেরটা হবে প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিট। এই জন্য অ্যান্সার হবে উইল রিমেইন। উইল রিমেইন, আই উইল রিমেইন গ্রেটফুল। ওকে, আমরা পরেরটায় যাই। পরেরটা দেয়া আছে which one is the correct English translation of, মানে নিচের which one কোনটি is the correct English translation সঠিক ইংরেজি অনুবাদ of মানে এর অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা ভয়ঙ্করী নিচের কোনটা সঠিক, সেটা কি? ক নাম্বারটা আমরা দেখি। ক নাম্বার দেওয়া আছে ignorance is vociferous। vociferous মানে এই যে অসারে তর্জন গর্জন সার, মানে অজ্ঞতা, অজ্ঞ মানুষের একটু গর্জন বেশি থাকে। তারপরে খ নাম্বার হচ্ছে অ্যান আইডল ম্যান স্পিক্স মাস। আইডল মানে অলস, ম্যান মানে ব্যক্তি, স্পিক্স মাস মানে বেশি কথা বলে, অলস ব্যক্তি বেশি কথা বলে। গ নাম্বার দেওয়া আছে বার্কিং ডগ সেলডম বাইটস, মানে ঘেউ ঘেউ করা কুকুর কম কামড়ায়, খুব কম কামড়ায়, তাই না? এই যে বার্কিং ডগ মানে ঘেউ ঘেউ করা কুকুর, সেলডম মানে কদাচিৎ, বাইটস কামড়ায়, খুব কদাচিৎ কামড়ায়। যে কুকুর ঘেউ ঘেউ করে এই কুকুরে কম কামড়ায়। তারপরে অ্যান এমটি ভেসেল মানে এমটি ভেসেল মানে কি? খালি কলস। এমটি মানে খালি, ভেসেল মানে কলস। সাউন্ডস মানে আওয়াজ করে, মাছ বেশি, তাহলে খালি কলসের আওয়াজ বেশি। তাহলে অল্প বিদ্যা ভয়ঙ্কর এই নিচের কোনটার সাথে মিলে? অল্প বিদ্যা ভয়ঙ্কর মানে যে কিছু জানে না তার বিদ্যাটা অনেক বেশি ভয়ঙ্কর, এটা হলো মিলবে এমটি ভেসেল সাউন্ডস মাস, খালি কলস বাজে বেশি। সঠিক উত্তরটা হবে খালি কলস বাজে বেশি, অ্যান এমটি ভেসেল সাউন্ডস মাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের সেন্টেন্সে চলে যাই। পরের সেন্টেন্স কি দেয়া আছে? দ্য ডক্টর উইল কাম ব্যাক টু দ্য ওয়ার্ল্ড ইন নো টাইম। ইন নো টাইম, আচ্ছা। তো এখন এখানে কি দেওয়া আছে? দ্য ডক্টর উইল কাম, ডাক্তার আসবে, কাম ব্যাক মানে ফিরে আসবে, টু দ্য ওয়ার্ডে, ইন নো টাইম। এই যে নো টাইম দেওয়া আছে, নো টাইম একটা ইডিয়ম ফ্রেজ। নো টাইম এটা একটা ইডিয়ম ফ্রেজ, এটার অর্থ না জানলে বাক্যটা করা যাবে না। নো বলতে আমরা মনে করি না, টাইম মানে সময়, সময় না, কিন্তু নো টাইম মানে হলো যে কোনো সময় চলে আসে, খুব তাড়াতাড়ি, এরকম কোনো কিছু বোঝাবে আর কি। এটা নেগেটিভ অর্থ মিন করবে না, ঠিক আছে? কোনো নেগেটিভ অর্থ মিন করবে না, শীঘ্রই বোঝাবে। তাহলে দ্য আন্ডারলাইন ফ্রেজেস মিনস কি দেয়া আছে? হার্ডলি মানে কদাচিৎ, বা এটা নেতিবাচক বোঝায়। নেভার মানে কখনো, অলওয়েজ মানে সবসময়, ইনস্ট্যান্টলি মানে তাৎক্ষণিকভাবে বা যে কোনো সময়। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে ইনস্ট্যান্টলি। সঠিক উত্তরটা হবে ইনস্ট্যান্টলি। নো টাইম এর মিনিং হচ্ছে ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে। ইনস্ট্যান্টলি মানে তাৎক্ষণিকভাবে, ঠিক আছে? আমরা পরেরটায় চলে যাই। তাহলে এটার উত্তর হবে ইনস্ট্যান্টলি। আমরা পরেরটায় যাই। এখানে কি দেয়া আছে? which is the correct form of assertive of who does not like a rose, মানে which is the correct form মানে কোনটা সঠিক গঠন of assertive। নিচে যে অপশনগুলো দেয়া আছে কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্সের সঠিক ফর্ম? প্রশ্নটা কি আছে? প্রশ্নটা কিন্তু আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হু ডাজ নট লাইক এ রোজ, কে ফুল পছন্দ করে না, ঠিক আছে? কে ফুল পছন্দ করে না, নিচের কোনটা সঠিক? আচ্ছা, এখানে একটা নিয়ম আছে, হু ডাজ নট লাইক এ রোজ। হু ডাজ নট লাইক এ রোজ, এটা হয় কি, এটা আমি একটু বোঝাই, নোটে বোঝাই। এভরিবডি লাইকস আর রোজ, মানে সবাই গোলাপকে কি করে? পছন্দ করে। এখন এটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলে, ইন্টারোগেটিভ করতে হলে এই যে এভরি আছে না, এই এভরিবডি, এই এভরিবডির জায়গায় ইন্টারোগেটিভ করতে হলে এখানে হু বসায় দিতে হয়। হ্যাঁ, হু বসায় দিতে হয়। তাহলে কি হবে? হু লাইকস রোজ, এ রোজ, তাই না? এটা হবে।
তাহলে যদি হু লাইকস রোজ হয়, তাহলে আবার এই হু থেকে যদি মানে এটা ইন্টারোগেটিভ হয়ে গেল, হ্যাঁ এটা ইন্টারোগেটিভ হয়ে গেল, তাহলে এটাকে যদি আবার আমরা অ্যাসার্টিভ করি, তাহলে এটার জায়গায় কি আমরা এভরি ওয়ান বসাই দিতে পারি বা এভরিবডি, হ্যাঁ এভরি ওয়ান বডি ওয়ান বা বডি বসাই দিতে পারি, ঠিক আছে, তাহলেই হয়ে যায়। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে এভরিওয়ান লাইকস এ রোজ। এভরিওয়ান লাইক, এখানে অপশনটা একই অপশন দুইবার দেওয়া হয়েছে সঠিক, তো সঠিক উত্তর দেওয়া আছে এখানে, দুটোই সঠিক এখানে। ওকে, ঠিক আছে, তাহলে এভরিওয়ান লাইকস এ রোজ, এখানে এটা হবে সঠিক উত্তর। আমরা যদি পরেরটায় যাই, পরেরটা কি দেয়া আছে? হ্যাড ইউ ওয়াকড ফাস্ট ইউ ড্যাশ দ্য ট্রেন, দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব উইল বি, এখানে ভার্ব জানতে চাইছে, এখানে ভার্বটা কি হবে, মানে সঠিক ভার্বের সঠিক গঠনটা কি হবে? হ্যাড ইউ ওয়াকড ফাস্ট। আচ্ছা একটা জিনিস বলি, এই যে হ্যাড আছে এটা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স মানে সেন্টেন্সের প্রথম অংশ, এখানে দুইটা ক্লজ, এই যে এইখান থেকে এই একটা অংশ আবার এই একটা অংশ, তো প্রথম অংশে যদি হ্যাড ইউ ওয়াকড ফাস্ট দেয়া থাকে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স দেয়া থাকে, তাহলে পরের অংশে চোখ বন্ধ করে উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল বসাই দিলে হয়ে যাবে, উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল বসাই দিলে হয়ে যাবে। তাহলে এখানে উড কি আছে, এই যে উড হ্যাভ দেয়া আছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এটাই সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে, এটাই উড হ্যাভ, এটাই সঠিক উত্তর হবে। এখানে উইল দেয়া আছে, এটা হবে না, উইল নট দেয়া আছে, এটা হবে না, উড নট এটাও হবে না, কারণ এখানে উড আছে, হ্যাভ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, এটা হবে সঠিক উত্তর। আচ্ছা 8 নাম্বারটা আমি ক্লিয়ার করতেছি, 8 নাম্বারটা আমি আবার ক্লিয়ার করতেছি। তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে উড নট হ্যাভ মিসড। এটা মনে রাখবো, এই যে এইগুলো কিন্তু প্রায় আসে, এই যে হ্যাড আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, হ্যাড আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, তাহলে পরের অংশে অবশ্যই উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে দেব, উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে দেব, ঠিক আছে। ওকে, এখন আমি 8 নাম্বারটা একটু বোঝাচ্ছি আপনাদের জন্য। এখানে দেয়া আছে হু 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 ডাজ নট লাইক রোজ, হু ডাজ নট লাইক রোজ, ঠিক আছে, হু ডাজ নট, এই হু এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলে তাহলে এই হু ডাজ নটের জায়গায় এভরি ওয়ান বসাতে হবে, এভরি ওয়ান, বা যদি বডি থাকে তাহলে বডি হবে, এভরি বডিও হতে পারে, ঠিক আছে। আর এই ভার্ব আছে না, ভার্বের সাথে একটা এস বসাই দিতে হবে, তাহলে হয়ে যাবে। হু ডাজ নটের জায়গায় এভরি ওয়ান বা এভরিবডি বসাই দিতে হবে, আর ভার্বের সাথে একটা এস বসাই দিতে হবে, তাহলে হয়ে যাবে। যদি বলে যে হু ডাজ নট লাইক এ রোজ, মানে হু দিয়ে এরকম যদি প্রশ্ন থাকে তাহলে হু ডাজ নট এর জায়গায় বা কি করতে হবে, বা হু ডাজ এর জায়গায় এভরি ওয়ান বা এভরি বডি যে কোনো একটা বসে দেবে। এখন বলবেন যে এখানে যে নট আছে, তো নট তো নাই এখানে কোনো, মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে হাবোধক বাক্যকে নাবোধক করতে হয়, নাবোধককে হাবোধক করতে হয়। তো হু ডাজ নট লাইক রোজ, কে ফুল পছন্দ করে না, এটা নাবোধক নট নাবোধক দেয়া আছে, কিন্তু অ্যাসার্টিভ যখন আমরা করছি তখন কিন্তু নাবোধকে নট দেওয়া নাই, নট থাকবে না, নিয়ম হলো মানে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক থেকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করি তাহলে এটা নাবোধক থাকলে বাক্যটা হাবোধক বানাতে হবে, আবার যদি হাবোধক থাকে তাহলে নাবোধক করতে হবে, এই হলো ব্যাপার। আশা করি নটের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে 9 নম্বর আমাদের হয়ে গেল, আমরা এর পরেরটায় যাই, 10 নম্বরটা। গাছে এখনো ফল ধরেনি, পরীক্ষা এসেছে, দ্য ট্রি ক্যানট বেয়ার ফ্রুট, দ্য ট্রি ক্যানট বেয়ার ফ্রুট, বেয়ার মানে বহন করা,
দ্য ট্রি, গাছটি ক্যানট বিয়ার, বহন করতে পারে না, ফ্রুট মানে ফল, গাছ ফল বহন করতে পারে না, তাহলে এটা হয়? এটা হয় না। দ্য ট্রি হ্যাজ নট গিভেন ফ্রুট ইয়েট, দ্য ট্রি মানে গাছটি হ্যাজ নট, দেয় নাই, হ্যাজ নট গিভেন দেয় নেই, ফ্রুট ফল, ইয়েট মানে এখনো ফল দেয় নেই। আর দ্য ট্রি হ্যাজ নট কট এনি ফ্রুট, দ্য কট মানে হলো ধরা, এমনি ধরা, এনি ফ্রুট কোনো ফল, গাছটি কোনো ফল কট ধরে নেই, কট মানে এই ধরা না, এটা এমনি কোনো কিছু ধরা, এই জন্য এটাও সঠিক হবে না। সঠিক উত্তরটা হলো দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট। বর্ন, বিয়ার বোর বর্ন, বর্ন মানে হলো জন্ম দেওয়া। তো আসলে গাছ কি করে, ফলের জন্ম দেয়, ফল দেয়, তো এই কারণে এখানে বর্ন হবে, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে। কেন হবে? এই যে বর্ন দেওয়া আছে, বিয়ার মানে জন্মগ্রহণ করা, বিয়ার বোর বর্ন, ঠিক আছে। দেয়, ঠিক আছে, দেয়, দেয়, বিয়ার বোর বর্ন, তাহলে এখানে এটা হবে বর্ন, বর্ন হবে। বর্ন, ওই বর্ণের বানান হলো BORN, বর্ন মানে জন্ম দেয়া। আর বিয়ার, আচ্ছা, এটার সঠিক উত্তর হলো গাছে এখনো ফল ধরেনি, এটার সঠিক উত্তর হবে দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট, গাছ এখনো ফল, গাছে এখনো ফল ধরেনি, এটা হবে, ঠিক আছে। আমরা পরেরটায় যদি যাই তাহলে দেখি এখানে কি আছে। পরের ইয়েটা একটু আমরা দেখি, আমরা কি পারি? আপনারা যদি পারেন তাহলে সঠিক উত্তরটা পাঠিয়ে দেন। দেখি এটা সঠিক উত্তরটা কে কে পারেন, দ্রুত পাঠিয়ে দেন, দ্রুত। কে কে পাঠাইছে একটু দেখি। আচ্ছা, আমরা এর পরেরটা যাই, 11 নম্বরটা, এখানে কি দেওয়া আছে, দ্য ওয়ার্ড হেরিটেজ, হেরিটেজ রেফার্স টু, হেরিটেজ বলতে কি বোঝায়, যেমন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে বিশ্বের আশ্চর্য জিনিসগুলো, তাই না, যেমন সুন্দরবন একটা ওয়ার্ল্ড হেরিটেজ, তাই না, এটা বলছে। তাহলে হেরিটেজ মানে হলো যে কোনো দেশের একটা প্রথা, ঠিক আছে। হেয়ার মানে উত্তরাধিকার, এটা হবে না। লেজিটিমেসি মানে হলো বৈধতা। ইন্ট্রিগ মানে ষড়যন্ত্র, এখানে সঠিক উত্তরটা হবে ট্র্যাডিশন। ট্র্যাডিশন মানে হেরিটেজ, হেরিটেজ মানে প্রথা, ট্র্যাডিশন মানেও প্রথা, হেরিটেজ মানে প্রথা, ট্র্যাডিশন মানেও প্রথা। হেরিটেজ, হেরিটেজ, ট্র্যাডিশন, হেরিটেজ যেমন আহ, যেমন সুন্দরবন, সুন্দরবন কি একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে। হেরিটেজ মানে ঐতিহ্য হতে পারে, হেরিটেজ ঐতিহ্য, আর ট্র্যাডিশন মানে ঐতিহ্য। তাহলে হেরিটেজ আর ট্র্যাডিশন যেহেতু সিনোনিমাস, তাহলে সঠিক উত্তর হবে এই ট্র্যাডিশন। এটাও হবে না, এটা হবে না, এটাও হবে না, ঠিক আছে, ট্র্যাডিশন হবে। আমরা পরেরটায় যাই। পরেরটা কি দেয়া আছে, দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই, আমের চড়া মূল্য ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দেশ উই টার্ন দিস ল্যান্ড ইনটু এ ম্যাঙ্গো অর্চার্ড, দেশ,
আচ্ছা, এখানে আমরা প্রশ্নবোধক দেখতেছি, তাই না? প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তার মানে এখানে প্রশ্ন হবে, তাই না? তাইলে প্রশ্নটা কি হয়? উই টার্ন দিস ল্যান্ড ইনটু এ ম্যাঙ্গো অর্চার্ড। আমরা যদি এখানে কি দিতে পারি? উই টার্ন দিস ল্যান্ড, আমরা এই ভূমিটাকে করতে পারি এ ম্যাঙ্গো অর্চার্ড, একটি আমের বাগান। হ্যাঁ, তো এখানে অ্যাজ ইফ মানে হলো যে আহ, মনে হয় যেমন অ্যাজ ইফ, অ্যাজ দো, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, সে কথা বা হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে মনে হয় যেন সে সব জানে। হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, মনে হয় যেন সে পাগল, এমনভাবে কথা বলে। তাহলে অ্যাজ ইফ মানে যেন, উড রেদার মানে বরং ভালো, এরকম উড রেদার, যেমন আই উড রেদার ডাই দ্যান বেগ, আমি বরং মারা যাব কিন্তু ভিক্ষা করব না। ঠিক আছে, বরং হতে পারে এখানে। হোয়াটস ইট লাইক, এটা কেমন হয়, বা হোয়াট ইফ, যদি। ঠিক আছে, তো এখানে আমরা তাহলে সঠিক কোনটা হতে পারে? সঠিক উত্তরটা হবে হোয়াট ইফ, হোয়াট ইফ উই টার্ন দিস ল্যান্ড ইন্টু এ ম্যাঙ্গো অর্চার্ড, যদি আমরা এটাকে একটা আমের বাগান বানাই তাহলে এটা কেমন হবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা হবে হোয়াট ইফ, এটা মনে রাখতে হবে সবাইকে। আমরা পরেরটায় যাই। ইগনোরেন্স ইজ অবস্ট্রাকল, এটা একটা ইডিয়ম, এটা হলো গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তো অবস্ট্রাকলের পরে সবসময় টু হয়, তাহলে এটা এটা মুখস্থ করতে হবে, এখানে কোনো টেকনিক কাজে লাগবে না, এটা একদমই ঠেটা মুখস্থ করতে হবে। অবস্ট্রাকল টু, অবস্ট্রাকল টু হবে, তাহলে সঠিক উত্তর হবে অবস্ট্রাকল টু। এটা বাদ, ফর বাদ, ফর্ম বা ফ্রম বাদ এবং উইথ বাদ। ওকে, আচ্ছা আমরা পরেরটায় যাই, তাহলে সঠিক উত্তরটা কি হচ্ছে? অবস্ট্রাকল টু হবে। আমরা এবার পরেরটায় যাই। Very few insects are as busy as bee. The correct comparative form of the sentence is, তাহলে সঠিক। আচ্ছা, তো এখানে কম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি তিন প্রকার ডিগ্রি আছে, একটা পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তো তাহলে এখানে কোনটা হবে সেটা আমরা জানবো। কম্পারেটিভ ডিগ্রিটা কি? কম্পারেটিভ ডিগ্রি যেমন ঠল মানে বড়, ঠলার মানে তুলনামূলকভাবে আরেকটু বড়, টলেস্ট মানে সবচেয়ে বড়। তাহলে পজিটিভ ডিগ্রি হলো টল, আর কম্পারে মানে তুলনামূলকভাবে একটু বেশি যদি বোঝায় তাহলে এটা হলো ঠলার, যেমন ইসমে তাবদিল আরবিতে যেটা বলে। আর টলেস্ট মানে সবচেয়ে বড়, কম্পারেটিভ, এই কম্পারেটিভ ডিগ্রি আমাদেরকে বানাতে হবে। ঠিক আছে, বিগ, বিগার, বিগেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট। ওকে, সো এইখানে কোনটা কম্পারেটিভ হবে? এ বি ইজ বিজিয়ার দেন ভেরি ফিউ ইনসেক্টস, এটা হবে? নাকি এ বি ইজ বিজিয়ার দেন ফিউ ইনসেক্টস হবে? নাকি এ বি ইজ বিজিয়ার দেন মোস্ট আদার ইনসেক্টস হবে? নাকি এ বি ইজ মোর বিজি হবে? এখানে আসলে এ বি ইজ বিজিয়ার দেন ভেরি ফিউ হবে না। কেন ভেরি ফিউ হবে না? যেতে দেখেন বাক্যটা কিন্তু ভেরি ফিউ দিয়ে আছে, তাহলে ভেরি ফিউ হবে না, তাহলে তো এটা কোনো পরিবর্তন হলো না, এই কারণে এটা ভুল। তারপরে কি আছে, বি ইজ বিজিয়ার দেন ফিউ ইনসেক্টস, এটাও হয় না। এ বি ইজ বিজিয়ার দেন মোস্ট আদার ইনসেক্টস হয়, মানে এইভাবে ভেরি ফিউ যদি থাকে, ভেরি ফিউর পরিবর্তে মোস্ট আদার বসাতে হয়। ঠিক আছে, ভেরি ফিউ যদি থাকে, এখানে মনে রাখবেন ভেরি ফিউ যদি থাকে এবং এটাকে যদি আপনি কম্পারেটিভ করেন, ওইখানে অবশ্যই মোস্ট আদার বসাতে হবে, এই যে এটা বসাতে হবে, না হলে কিন্তু সঠিক হবে না। এখানে কোথাও এই মোস্ট আদার দেওয়া নেই, এখানে নাই, এইটাও নাই, এই বাক্যটাও নাই, এই বাক্যটা আদার আছে, মোস্ট নাই। এই কারণে এখানে সঠিক উত্তর হবে গ। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে গ। ভেরি ফিউ, আবারও বলি, এই ভেরি ফিউ থাকার কারণে, ভেরি ফিউ থাকলে অবশ্যই এই মোস্ট আদার থাকবে, যদি না থাকে যেটা থাকবে না সেগুলো ভুল। পরেরটাই যাই।
পরেরটা দেওয়া আছে 50 মাইলস নট লং এ ডিস্টেন্স। 50 মাইল এর সাথে কি ইজ বসাবো না আর বসাবো না হ্যাভ বিন বসাবো না ওয়্যার বসাবো? 50 মাইলস। 50 মাইলস দেখেন এখানে আমরা দেখতেছি যে আমরা কি দেখতেছি 50 মাইলস এখানে কিন্তু এই যে এটা প্লুরাল, তো আমাদের কমন সেন্স বলে যে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আর বসাতে হবে, কিন্তু এখানে আর বসানো যাবে না। মাইলস মানে ডিস্টেন্স যদি বোঝায়, ডিস্টেন্সের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার হবে। 50 মাইলস ইজ হবে, ইজ এ লং ডিস্টেন্স। এখানে এটাও হবে না, এটাও হবে না, কারণ এখানে সবগুলোই প্লুরাল। ঠিক আছে, আরেকটা জিনিস আপনি দেখবেন, এখানে একটা কমন সেন্সও আপনি খাটাইতে পারেন। 50 মাইলস ড্যাশ নট এ লং ডিস্টেন্স দেওয়া আছে, দেখেন আর এটাও ফ্লুরালের জন্য, হ্যাভ এটাও ফ্লুরালের জন্য, ওয়্যার এটাও ফ্লুরালের জন্য, তাহলে তিনটেই কিন্তু একই রকম হয়ে গেল। বাকি আছে ইজটা আলাদা, তাহলে আপনি না পারলেও এটা যেহেতু আলাদা এটাই কিন্তু অ্যান্সার হিসেবে দিয়ে দিবেন না পারলে। এটা হলো টেকনিক। আপনি যখন সলভ করবেন, এমসিকিউ সলভ করবেন, তখন ভুলগুলো আগে বের করবেন। যখন দেখবেন যে তিনটা অপশনই একরকম, একটা আলাদা, ওই একটাই হবে গিয়ে সঠিক উত্তর। তো এখানে হবে ইজ। আর 50 মাইলস যদি থাকে, মাইলস থাকলে অবশ্যই এরপরে ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব হবে, ওকে, ইজ হবে। ঠিক আছে, আমরা পরেরটায় যাই। আচ্ছা, হি কেম হোম ইয়াস্টারডে, চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স। নিচের বাক্যটার ইন্টারোগেটিভ সেন্টেন্স বের করতে বলছি। হি কেম হোম ইয়েস্টারডে, হি কেম আছে, তাহলে কোনটা সঠিক হবে? ডিড হি কাম হোম ইয়েস্টারডে? আমরা দেখি ডিড হি কাম হোম, এখানে কোনো নিচের থেকে আমরা হোয়েন ডাজ আছে, দেয়া আছে, এখানে যেহেতু কোনো ডাব্লিউএস ওয়ার্ড দেয়া নেই, তাহলে এই ডাব্লিউএস ওয়ার্ড হবে না, এই ডাব্লিউএস ওয়ার্ড হবে না। তাহলে এখানে এই দুইটার মধ্যে দেখি কোনটা সঠিক হবে। ডিড হি নট কেম দেওয়া আছে, এখানে কেম হবে না, ডিড এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেহেতু এখানে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, তাহলে এই উত্তরটাও সঠিক না, এটা ভুল। তাহলে বাকি থাকে কোনটা? ক, তাহলে কটা হবে গিয়ে সঠিক। কেন? ডিড হি কাম হোম ইয়েস্টারডে, ডিড আছে, সাবজেক্ট আছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, আর এটা পাস্ট টেন্সের জন্য ইয়েস্টারডেও দেওয়া আছে, তাহলে এটাই সঠিক উত্তর। এক নাম্বারটা সঠিক উত্তর, ক সঠিক। ওকে, আমরা পরেরটায় যাই। দ্য ভার্ব ফর্ম অফ ডেঞ্জার, ডেঞ্জারের ভার্বটা কি হবে? ডেঞ্জারের ভার্বটা কি হবে? দেখেন ডেঞ্জার, এখানে ডেঞ্জার দেওয়া আছে, এটা পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, তাহলে এটা হবে না ভার্ব ফর্ম। তারপরে ইন ডেঞ্জার দেওয়া আছে, এটা পাস্ট পার্টিসিপল, যেহেতু ইডি দেওয়া আছে তার মানে এটা পাস্ট পার্টিসিপল। এখানে INDNGR ইন ডেঞ্জার দেওয়া আছে, এটা হবে না, এটা হবে এন ডেঞ্জার, এটা মেমোরাইজ করতে হবে, এটা শিখতে হবে। হ্যাঁ, এন ডেঞ্জার হবে, এন ডেঞ্জার মানে এটা ভার্ব, ডেঞ্জার মানে বিপদ, আর বিপদ হওয়া, এটা হলো এন ডেঞ্জার। ঠিক আছে, বিপদগ্রস্ত করা, এটা হলো এন ডেঞ্জার। উত্তরটা হবে গ, অপশন গ। আমরা পরেরটায় যাই। যেমন কর্ম তেমন ফল, এটা আমরা অনেকেই জানি, তারপরে অর্থটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। অ্যাজ ইউ সো ইউ রিপ, তুমি যেমন রোপণ করবা তেমনই ফল পাবা। এ স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। দ্য মোর ইউ ওয়ার্ক দ্য মোর ইউ গেট, তুমি যত কাজ করবা তত পাবা। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে অ্যাজ ইউ সো, তুমি যেমন রোপণ করবা সো ইউ রিপ, তুমি তেমনই ফল কাটবা, অর্থাৎ তোমার কর্মটা যেরকম হবে তোমার কর্মফলটাও ওই রকম হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে এটা, অপশন বি। ক হবে না, গ হবে না, ঘ হবে না, অপশন খ হবে, অ্যাজ ইউ সো ইউ রিপ। ওকে, আমরা পরেরটায় যেতে পারি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে এই প্রশ্নটা, এটা কিন্তু অনেকবার অনেক বিভিন্ন পরীক্ষা আসছে, আমি পেয়েছি। নিচে আই উইল অ্যাভেল মাইসেলফ অফ অপরচুনিটি, এই যে অ্যাভেল শব্দটা, এই অ্যাভেল শব্দটা যেখানে আছে, অ্যাভেলের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় অফ, একটা নিয়ম। ঠিক আছে, আরেকটা হলো অ্যাভেল শব্দের পরে সবসময় মাইসেলফ, মানে রিফ্লেক্সিভ
প্রোনাউন বসাতে হয়, ঠিক আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়, যেমন মাই সেলফ, ইউ সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, এগুলো বসাতে হয়। ইট সেলফ, তাইলে একটা জিনিস অ্যাভেলের পরে অফ বসাতে হবে আর রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমরা গ নাম্বারটা দিয়ে দেখি। গ নাম্বারে কি দেওয়া আছে? অ্যাভেল দেওয়া আছে, এখানে প্রেপোজিশন অফ দেওয়া নাই, তাইলে এটা ভুল। গ নাম্বারটা আমরা দেখি, আই উইল অ্যাভেল মাই সেলফ দেওয়া আছে, প্রিপোজিশন দেওয়া আছে উইথ, তাইলে এটাও ভুল হবে। ঘ নাম্বারটা আই শ্যাল অ্যাভেল অফ দেওয়া আছে, কিন্তু এখানে এটা অনুযায়ী আই এর সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ এটা দেওয়া নাই, এজন্য এটাও ভুল। তাইলে সঠিকটা কি হবে? আই উইল অ্যাভেল মাই সেলফ দেওয়া আছে, আবার অফও দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর হবে ক। সঠিক উত্তর হবে ক, আই উইল অ্যাভেল মাই সেলফ অফ দ্য অপরচুনিটি। আই উইল অ্যাভেল মাই সেলফ অফ দ্য অপরচুনিটি, মনে রাখতে হবে এটা। অ্যাভেল আসলে এর সাথে অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী। যেমন এখানে আই আছে, এই কারণে এখানে মাই সেলফ বসাতে হয়েছে। এখানে যদি উই হতো তাহলে এখানে আওয়ার সেলফ হতো, এখানে যদি ইউ হতো এখানে ইয়োর সেলফ হতো, এখানে যদি হি হতো এখানে হিম সেলফ হতো, এখানে যদি দে হতো এখানে দ্যাম সেলফ হতো, এখানে যদি ইট হতো এখানে ইট সেলফ হতো। আর হলো এই যে অফ, এটা এটা দিতে হবে, দিলে তাহলে বাক্যটা সঠিক। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে উত্তরটা হবে ক। আচ্ছা, এর পরেরটা দেখেন, ভাইস, এটা তো একটা কমন ওয়ার্ড, এটা কে কে পারেন একটু কমেন্টসে জানান। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। আচ্ছা, ভাইস শব্দের অর্থ হলো দোষ, ঠিক আছে? দোষ, দোষের বিপরীত কি? এখানে ভ্যালু মানে মূল্য, ট্রুথফুল মানে সত্য, অনেস্টি মানে সততা, তাহলে কোনটা হবে সঠিক? কোনটা হবে সঠিক এবার বলেন? ভার্চু, দোষের বিপরীত। অ্যান্টোনিম বলছে এখানে, অ্যান্টোনিম মানে বিপরীত। ঠিক আছে, এই যে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, অনেস্টি মানে সৎ, সততা, ভ্যালুজ মানে মূল্য, ট্রুথফুল মানে সত্যবাদী, আর ভার্সু মানে গুণ। তাহলে ভাইস মানে হলো দোষ বা পাপ, তাহলে এটার বিপরীত শব্দ হলো ভার্সু, গুণ, ঠিক আছে? আচ্ছা, আমরা পরেরটায় যাই। পরে আই নো ইউ, চুজ দ্য কমপ্লেক্স ফর্ম। আই নো ইউ, চুজ দ্য কমপ্লেক্স ফর্ম, এটাকে কমপ্লেক্স বানাতে হবে। তো কমপ্লেক্স যদি বানাই তাহলে কোনটা হবে? আই নো ইউ হোয়াট ইউ আর, আমি জানি তুমি কি, ঠিক আছে? তারপরে আই নো হোয়াট ইউ আর, তো আই আই যদি হয় তো এটার রিলেটিভ
সাবজেক্টিভ প্রোনাউন কখনো হোয়াট হয় না, এই কারণে এটা ভুল। তারপরে দেওয়া আছে আই নো হোয়াট আর ইউ, আই নো হোয়াট, যেহেতু হোয়াট আছে এটাও ভুল। এখানে এই দুইটার মধ্যে আমরা দেখবো সঠিক কোনটা আছে। আই নো হু আর ইউ, আই নো দেওয়া আছে, হু আর ইউ, এই হু এর পরে আর যদি দেওয়া থাকে তাহলে এটা প্রশ্ন হয়ে যায়। যেহেতু বাক্যের শেষে এই যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া নাই, তার মানে এই বাক্যটা ভুল। সঠিক উত্তরটা হবে আই নো হু ইউ আর, আই নো ইউ আর, আমি জানি যে তুমি কে, আমি জানি যে তুমি কে। ঠিক আছে, 21 নম্বরটা হবে খ। আমরা পরেরটায় যাই। আচ্ছা, এটা এটা একটা এই কোর্স অফ টাইম, এটা একটা ইডিয়ম ফ্রেজ। ইন কোর্স অফ টাইম, ইন কোর্স অফ টাইম হবে। ইন কোর্স মানে হলো সময় ক্ষেপণ বা কাল ক্ষেপণ বলে না, সময়ের সাথে সাথে হি বিকেম এ ফেমাস রাইটার, সে ধীরে ধীরে একজন কি হয়ে গেল, বিখ্যাত রাইটার হয়ে গেল। তাহলে এখানে ইন হবে। এটা এগুলো না বললাম কারণ এটা মেমোরাইজ করার বিষয়। তো ইন, ইন কোর্স অফ টাইম মানে সময়, সময় যাওয়ার সাথে সাথে সে কি হয়ে গেল, এক্সপার্ট হয়ে গেল, সে একজন বিখ্যাত রাইটার হয়ে গেল। তাহলে ইন কোর্স অফ টাইম এটা মনে রাখতে হবে, এটা একটা ফ্রেজ, এটা একটা ইডিয়ম ফ্রেজ। আমরা পরেরটায় যাই। ড্যাশ ইঙ্ক ইন মাই পেন ইজ রেড, ড্যাশ ইঙ্ক ইন পেন ইজ রেড। এখানে এই ইঙ্ক বলছে, ইঙ্ক বলছে তাই না, এখানে ইন বলছে, ইঙ্ক বলছে, ইঙ্ক মানে কালি, ইন মাই পেন। এই যে মাই পেন দিয়ে এটা নির্দিষ্ট করে বুঝাইছে, মাই পেন মানে আমার কলম। তো আমার কলমের কালি, আমার কলম যেহেতু নির্দিষ্ট তাহলে কলমের কালিটাও নির্দিষ্ট, আর নির্দিষ্ট করতে হলে দা বসাতে, তাহলে এখানে দা হবে। দ্য ইঙ্ক ইন মাই পেন ইজ রেড, আমার কলমের কালি হলো লাল। আর রেড বলে তো আরো নির্দিষ্ট করে দিয়েছে, সো যেহেতু নির্দিষ্ট করছে, নির্দিষ্ট করলে দা হয়। আর এটাও হবে না, এও হবে না, এনও হবে না। উত্তর হবে অপশন খ। ঠিক আছে, আমরা পরেরটায় যাই। পলি র্যান ফার্স্ট লেস্ট। কোনো বাক্যের মধ্যে যদি এই যে লেস শব্দটা আপনারা দেখতে পারেন, সাবজেক্টের পরে কি বসাতে হবে, শুড বসাই দিতে হবে, তাহলে হয়ে যাবে। এখানে সঠিক উত্তর হবে শুড। পলি র্যান ফার্স্ট, পলি খুব দ্রুত দৌড়িয়েছিল, সে শুড মিস দ্য ক্লাস, যাতে না সে ক্লাসটা মিস করে। তাই লেস থাকার কারণে সাবজেক্টের পরে শুড বসাই দিতে হবে, তাহলে সঠিক উত্তর হবে শুড। আমরা পরেরটায় যাই। হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোন বাক্যটা সঠিক। দেয়ার ইজ প্লেস ফর ডাউট ইন ইট, দেয়ার ইজ প্লেস ফর ডাউট, দেয়ার ইজ নো স্পেস ফর ডাউট ইন ইট, মানে সন্দেহের কোনো অবকাশ নেই, এটার মিনিংটা কি হয়। দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট, দেয়ার ইজ নো এরিয়া, এখানে সঠিক উত্তরটা হবে দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট। ঠিক আছে, এইটা আমরা অ্যান্সার করব। এটা মানে এটা কমন একটা শব্দ, হ্যাঁ, কমন একটা বাক্য। সো এই কারণে এইখানে আর কোনো নিয়ম আমাদের মনে রাখতে হবে না, যেখানে আমরা দেখব দেয়ার ইজ নো রুমটা বসাই দেব ফর ডাউট ইট। ওকে, ঠিক আছে। এটা কেন এটা বসাবো, মানে সন্দেহের কোনো অবকাশ নেই বোঝাতে, এটার ট্রান্সলেশন হচ্ছে এটা। এখানে যে কটা আছে সব কটাই ভুল, এটা জাস্ট মেমোরাইজ করার বিষয় বা মনে রাখার বিষয়। ওকে, তাহলে এখানে হবে দেয়ার ইজ নো ডাউট, দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট, দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট। ঠিক আছে, আমরা পরেরটায় যাই। ইফ আই হ্যাড ট্রাইড অ্যাগেইন, দেখেন এখানে আবার এই জিনিসটা দেখেন, এই যে হ্যাড আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে। বাক্যের প্রথম অংশে ভার মানে হ্যাঁ পাস্ট পার্টিসিপল যদি হয়, মানে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স যদি হয়, কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরেরটায় সাবজেক্টের পরে উড হ্যাভ বসাতে হবে, সাবজেক্টের পরে উড হ্যাভ বসাতে হবে। দেখেন তো এখানে কোনটা সঠিক, এখানে কোনটা সঠিক হবে, উড বা কুড হ্যাভ বসাতে হবে, উড বা কুড হ্যাভ। তো এখানে দেখেন কুড সলভ দেওয়া আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া নাই, হ্যাভও দেওয়া নেই, তাহলে এটা ভুল। তারপর দেওয়া আছে আই কুড হ্যাভ সলভ দ্য প্রবলেম, হ্যাভ দেওয়া আছে কিন্তু সলভ ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া নেই, তাহলে এটাও ভুল।
আই কুড সলভ দ্য প্রবলেম, মোডাল অক্সিলারি পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, তাহলে এটাও ভুল। তাহলে সঠিক উত্তরটা হবে আই কুড হ্যাভ সলভ দ্য প্রবলেম। সঠিক উত্তরটা হবে কি, কুড আছে, হ্যাভ আছে, সলভ আছে, অর্থাৎ কুড বা উড এরপরে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। মানে সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরের অংশে কুড হ্যাভ বা উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা পরেরটায় যাই। পরেরটা দেয়া আছে আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকাল নারীরা সর্বক্ষেত্রে, উম্যান আর প্লেইং ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার অফ লাইফ। নাও এ ডেজ উমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল এভরিওয়্যার। উমেন আর প্লেইং মোস্ট ইম্পর্টেন্ট রোলস ইন স্পেয়ার অফ লাইফ। এটা দেওয়া আছে তাই না? আচ্ছা, এটা একটু ঢেকে রাখি। আচ্ছা, এইখানে এখানে কোনটা হবে? এখানে এই আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে ভূমিকা পালন করছে, এটার বাংলাটা হবে এই গ নাম্বারটা সঠিক, ঠিক আছে? ঘ নাম্বারটা হবে কি সঠিক? এই যে এটা, নাও এ ডেজ উমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার অফ লাইফ। ওমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল, ক নাম্বারটা হলো ওমেন আর প্লেইং, মহিলারা মহিলারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইন অল স্পেয়ার লাইফ, সব ক্ষেত্রে। তাহলে আজকালটা কিন্তু এখানে দেওয়া নাই, তাহলে কটা ভুল হবে না? নাও ইট ইজ মানে আজকাল, ওমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল এভরিওয়্যার। এভরিওয়্যার মানে সব জায়গায়, সব জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সব জায়গায়, তাহলে এটাও হবে না। উমেন আর উমেন আর প্লেইং মোস্ট ইম্পর্টেন্ট মানে সবচেয়ে বেশি দেওয়া আছে, তাহলে এটাও হবে না, এটাও হবে না। নাও এ ডেজ উমেন আর মানে আজকাল উমেন নারীরা আর প্লেইং ইম্পর্টেন্ট রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন অল স্পেয়ার্স অফ লাইফ, জীবনের সব ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে। অর্থাৎ এই দুইটার মধ্যে কনফিউশন হওয়ার কথা, মানে খ এবং গ, এই দুইটার মধ্যে কি পার্থক্য একটু দেখাই দেয়। নাও এ ডেজ উমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল ইন এভরিওয়্যার, বর্তমানে আজকাল উমেন আর প্লেইং মহিলারা রাখতেছে ইম্পর্টেন্ট রোল গুরুত্বপূর্ণ অবদান এভরিওয়্যার মানে সব জায়গায়, এখানে জায়গা বোঝাচ্ছে। আর বাক্যটা বলছে জীবনের সর্বক্ষেত্রে, তাহলে এখানে জীবন কিন্তু দেওয়া নেই, এই জীবনের সর্বক্ষেত্রে কিন্তু দেওয়া নেই, যেহেতু জীবন দেওয়া নেই তাহলে এই বাক্যটা অসম্পূর্ণ, এই কারণে ঘ নাম্বারটা ভুল। কিন্তু ঘ নাম্বারটা কিন্তু একদম সঠিক। এই নাও এ ডেজ মানে আজকাল, উমেন মানে মহিলারা, আর প্লেইং মানে পালন করছে, ইম্পর্টেন্ট রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা, ইন অল স্পেয়ার সর্বক্ষেত্র, অফ লাইফ জীবনের, মানে এই বাক্যটা হুবহু ট্রান্সলেশন কিন্তু ঘ নাম্বারটা মিল করছে, এই কারণে উত্তর ঘ হলো সঠিক। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে 28 নাম্বারটা দেখি আমরা কে কে পারি। 28 নাম্বার, এটা সঠিক উত্তরটা কি হবে সবাই একটু জানান দ্রুত।
Little bit net problem here. I fancy I turned a triple fail. এটা সঠিক সঠিক উত্তরটা সবাই একটু পাঠিয়ে দেন। কোনটা সঠিক হতে পারে? টার্ন হবে নাকি টার্নড হবে? আচ্ছা, ফেন্সি যদি থাকে, একটা জিনিস মনে রাখবেন, ফেন্সি যদি থাকে তাহলে এই ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়, তাহলে সঠিক উত্তর হবে টার্ন। ঠিক আছে, টার্নস এটা তো এমনিই ভুল, হ্যাঁ টার্নড হবে না, এম টার্নিংও হবে না। এই ফেন্সি থাকার কারণে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, সোজা কথা। আচ্ছা, তারপরেরটায় যাই আমরা। এখানে ফেল মানে ফল মানে পতিত হওয়া, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইনটু বসে। ফেল ইনটু মানে পতিত হয়, হি ফেল ইনটু এ ট্রাপ, সে একটা বিপদে পড়লো, বিপদে পতিত হলো, তাহলে ফেল ইনটু হবে, সঠিক উত্তরটা হবে ফেল ইনটু। আমরা পরেরটায় যাই। আচ্ছা, তারপরেরটা কি দেওয়া আছে? উড রেদার ডাই। উড রেদার ডাই থাকলে এরপরে দেন বসাতে হয়। ঠিক আছে, এই যে এটা এই টু হবে না, এরপরে কখনো টু হয় না, আউটও হয় না। দেন, এই দেন THEN দেন এটাও হয় না, এটা হবে দেন বেক। আই উড রেদার ডাই দেন বেক, আমি মরে যাব কিন্তু ভিক্ষা করবো না। তাহলে উড রেদারটা যখন আপনি দেখবেন তখন এই শব্দটা অবশ্যই ব্যবহার করবেন। দেনের পরে যে কোনো একটা ভার্বের বেস ফর্ম বসাতে হবে। দেনের পরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। দেন বেক হবে। আচ্ছা, পরেরটাই যাই আমরা। পরেরটা কি হবে? সবাই অ্যান্সার করেন, পরেরটা কি হবে? পরেরটা কি হবে? পরেরটা দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন। অ্যাম্বিশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফর বসাতে হয়। ঠিক আছে, মানে অ্যাম্বিশন, এই যে অ্যাম্বিশন শব্দের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ফর বসাতে, তাহলে অ্যান্সারটা হবে ফর। অ্যাম্বিশন ফর মানে উচ্চাকাঙ্ক্ষা। দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন মানে রাজপুত্রের কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই ফর দ্য থ্রোন, সিংহাসনের, তাহলে অ্যাম্বিশন ফর, এটা মুখস্থ করতে হবে। অ্যাম্বিশন ফর মানে উচ্চাকাঙ্ক্ষা। পরেরটা যায়, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াইজ। ওয়াইজের নাউন কোনটা হবে? ওয়াইজের নাউন কোনটা হবে? এটা একদম সহজ, এটার অ্যান্সারটা করে দেন সবাই, এটার অ্যান্সারটা করে দেন। ঠিক আছে, নাউন ওয়াইজ মানে জ্ঞানী, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। উইশ মানে ইচ্ছা, এটা হবে না। ওয়াইজলি এটা অ্যাডভার্ব, যেহেতু LY আছে, LY থাকলে অ্যাডভার্ব হয়, তাহলে এটা অ্যাডভার্ব। আর উইজডম মানে হলো প্রজ্ঞা, তাহলে এটা সঠিক উত্তর হবে উইজডম, সঠিক উত্তর হবে উইজডম। আমরা পরেরটায় যাই। আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস এটা একটা ইডিয়ম ফ্রেজ, এটার অর্থটা আমি বলে দেই তাহলে হয়ে যাবে। আপস অ্যান্ড ডাউনস এর অর্থ হলো, আপস অ্যান্ড ডাউনস এর অর্থ হলো উত্থান পতন, উত্থান পতন, উত্থান পতন। থ্রোল মানে পুরোপুরি, মুভ আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, উপরের দিকে ওঠা নিচের দিকে নামা।
হেয়ার অ্যান্ড দেয়ার মানে এখানে সেখানে, রাইজ অ্যান্ড ফল, তাহলে উত্থান পতন, এটা অ্যান্সারটা ঘ নাম্বারটা সঠিক। ঠিক আছে, ঘ নাম্বারটা সঠিক হবে। রাইজ অ্যান্ড ফল, তাহলে উত্তরটা হবে রাইজ অ্যান্ড ফল। তাহলে আপস অ্যান্ড ডাউনস এর অর্থ হলো রাইজ অ্যান্ড ফল। আমরা পরেরটায় যাই, এগুলো সব মেমোরাইজ করতে হবে। দ্য বার ফর্ম অফ স্ট্রং, দ্য বার ফর্ম অফ স্ট্রং, এই স্ট্রং এর ভার ফর্ম হলো, এখানে দেখেন কি আছে, স্ট্রং এটা দেওয়া আছে, এটা হবে না। স্ট্রঙ্গার এটা কম্পারেটিভ ডিগ্রি, এটাও হবে না। স্ট্রেংথ মানে শক্তি, এটাও হবে না। স্ট্রেংথেন এটা হলো গিয়ে সঠিক, স্ট্রেংথেন। অপশন হবে গ, গটা হবে গিয়ে সঠিক। ঠিক আছে, 34 নম্বর গ হবে সঠিক। আমরা পরেরটায় যাই। বেস্ট কম্পানিয়ন্স ইন লাইফ, কি বেস্ট কম্পানিয়ন, বুকস আর মেন্স কম্পানিয়ন নাকি বুকস আর মেন্স কম্পানিয়ন্স নাকি বুক ইজ মেন, আমরা দেখে নিই। এ বুক ইজ এ মেন্স কম্পানিয়ন, এটা কি হবে? এটা হবে না, কারণ এ বুক মানে একটা বই, ইজ এ মেন্স কম্পানিয়ন, একজন মানুষের বন্ধু। একটা বই তো মানুষের বন্ধু হতে পারে না, তাহলে এটা ভুল। বুকস আর মেন্স কম্পানিয়ন্স, বুকস মানে হলো বই, আর মিন্স ম্যানের বহুবচন হলো মিন, মিন্স দেওয়া আছে, এটা ভুল, তাহলে এটাও হবে না, মিন্স হবে না। বুক ইজ ম্যানস, ম্যানস দেওয়া আছে, ম্যানস বলতে কোনো শব্দ নেই, ম্যানস দেওয়া আছে, ম্যান মানে মানুষ, আর ম্যানস ম্যানের বহুবচন হলো মিন, যেহেতু এস দেওয়া আছে এটা ভুল, তাহলে এটা হবে না। সঠিক উত্তরটা কি হবে? বুকস আর মিন্স হবে। এখানে এই যে মিন্স আছে, মিন্স মানে মানুষের, অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস মানে মানুষের, তাহলে বুকস মানে বই, আর মিন্স মানে মানুষের, বই হলো মানুষের, বেস মানে হলো সবচেয়ে ভালো, কম্পানিয়ন মানে সঙ্গী ইন লাইফ জীবনে, তাহলে উত্তর ক হবে সঠিক, উত্তর ক সঠিক। আমরা পরেরটায় যাই। তিনি খুব সৎ ছিলেন, তাই না? তিনি খুব সৎ ছিলেন, তাই না? এটা হলো ট্যাগ কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেন আমরা করছি। হি ওয়াজ ট্রুথফুল, ওয়াজ হি, এটা সঠিক হবে না, কারণ ট্যাগ কোয়েশ্চেনে হাবোধক থাকলে নাবোধক বানাতে, এখানে হাবোধকই দেওয়া আছে, তাহলে এটা ভুল। তারপরে কি দেওয়া আছে? তাহলে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, ডিডেন্ট হি দেয়া আছে, অক্সিলারি ভার্ব দেওয়া আছে ওয়াজ, কিন্তু এখানে দেওয়া আছে ডিড, তাহলে এটাও ভুল। হি ওয়াজ রিয়েলি অ্যান অনেস্ট ম্যান, এখানে ট্যাগ কোয়েশ্চেন দেওয়াই নাই, তাহলে এটা ভুল। হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, ওয়াজেন্ট হি দেওয়া আছে, অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, নাবোধক ওয়াজেন্ট আছে, সাবজেক্ট হি আছে, হি বসাই দিছে, প্রশ্নবোধক চিহ্ন দিছে, তাহলে অ্যান্সার ডি হবে গিয়ে সঠিক, ডি নাম্বারটা হবে সঠিক, এখানে ডি নাম্বারটা সঠিক, 36 নাম্বার। আচ্ছা, আমরা পরেরটায় যাই। দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল, ইনক্রেডিবল, ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, অবিশ্বাস্য, তাহলে এখানে অবিশ্বাস্য কি আছে? অবিশ্বাস্য আছে আনবিলিভেবল, তাহলে অ্যান্সারটা আনবিলিভেবল হবে। আনলাইকলি মানে ওইরকম না, আনথিঙ্কেবল মানে চিন্তা করার মতো না, আনথিঙ্ক ওই একই, তাহলে এটার সঠিক উত্তরটা হবে আনবিলিভেবল মানে অবিশ্বাস্য, এটা কিন্তু পরীক্ষা আসে। ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, ঠিক আছে, তাহলে আনবিলিভেবল। আমরা পরেরটায় যাই। দ্য অ্যানোনিম অফ ওনারারি, ওনারারি, ওনারারি এটা আমাদের সবার পারার কথা, এটার অ্যান্সারটা একটু করেন, আমি অ্যান্সারটা দেখতে চাই। ওনারারি কি হবে? ওনারারি, অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ, অনারারি, অনারারি এর বিপরীত শব্দ কি হবে? অনারারি এর বিপরীত শব্দটা কি হবে? অনারারি এর বিপরীত শব্দটা কি হবে? এটা ঢেকে রাখি। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, অনারারি মানে হলো বৈতনিক, আর বৈতনিক অনারারি মানে কি? অনারারি মানে অবৈতনিক নাকি? অনারারি এর শব্দের অর্থ হলো অবৈতনিক, আর এটার বিপরীত শব্দ হলো স্যালারিড, স্যালারিড মানে বৈতনিক, এটার বিপরীত হবে স্যালারিড। অনারেবল মানে সম্মান, লিটারেরি মানে সাহিত্য, অফিসিয়াল মানে অফিসার, এটা তো জানে, তাহলে এখানে 38 নম্বরটা হবে অপশন, অপশন সি, ঠিক আছে। আমরা পরেরটায় যাই।
পরেরটা একটা ইডিয়ম এন্ড ফ্রেজ। টু এন্ড ইন স্মোক, এটা একটা ইডিয়ম ফ্রেজ। এর অর্থটা কি? এর অর্থটা কি হবে? আচ্ছা, টু ক্রিয়েট ফায়ার মানে আগুন জ্বালানো। টু টু ক্রিয়েট ফায়ার মানে আগুন জ্বালানো। টু গো থ্রু সাফারিং, সাফারিং মানে ভোগান্তি হওয়া। টু সি ফায়ার আগুন দেখা। টু কাম টু নাথিং মানে কোনো কিছু না হওয়া। টু এন্ড ইন ব্যর্থতায় পর্যবসিত হওয়া। তাহলে অপশনটা আমরা দিতে পারি কি? অপশনটা হবে টু কাম টু নাথিং মানে ব্যর্থতায় পর্যবসিত হওয়া, এটা হবে টু কাম টু নাথিং, কোনো কিছু না হওয়া। অঙ্কুরে বিনষ্ট, এমনি এটার হলো অঙ্কুরে বিনষ্ট বা কোনো কিছু না হওয়া বা কোনো ব্যর্থ হওয়া বা কোনো কিছু না হওয়া। টু কাম টু নাথিং এটা একটা ইডিয়ম ফ্রেজ বাগধারা, এর অর্থটা আলাদা হয় সাধারণত। পরেরটাই যে আমরা, কালাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ সালাম, কালাম সালামের মতো কি? কালাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ সালাম, কালাম সালামের মতো শক্তিশালী। তাহলে এখানে কোনটা হবে? এখানে কোনটা হবে বলেন? কালাম ইজ নট স্ট্রঙ্গার দেন, সালাম ইজ নট স্ট্রঙ্গার দেন কালাম, সালাম নয় আরো শক্তিশালী দেন কালাম, কালামের মতো। সালাম ইজ স্ট্রঙ্গার দেন কালাম, সালাম কালামের চেয়ে শক্তিশালী। সালাম ইজ নট স্ট্রঙ্গার দেন, কালাম ইজ নট স্ট্রঙ্গার দেন সালাম, কালাম ইজ নট স্ট্রঙ্গার দেন সালাম। এখানে কোনটা হবে? অ্যান্সারটা করে পাঠান সবাই। এখানে কোনটা হবে? আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রি যদি করতে হয় চেঞ্জিং সেন্টেন্সে সাধারণত এটা না বোধক বসাতে, অক্সিলারি ভার্বটা না বোধক বানাতে হয়। তো এখানে অক্সিলারি ভার্বটা যদি না বোধক বানাই তাহলে ইজটাকে কি করতে হবে? ইজের সাথে একটা নট বসাতে হয়। তাহলে নট আছে কোথায়? নট যুক্ত আমরা বাক্যগুলো যেগুলোর সাথে নট নাই সেটা আগেই আমরা বাদ দিয়ে দিলাম। সালাম ইজ স্ট্রঙ্গার এটাও বাদ, সালাম ইজ স্ট্রঙ্গার এটাও বাদ। তাহলে আছে কোনটা? এ আর সি। সালাম ইজ নট স্ট্রঙ্গার দেন কালাম, সালাম ইজ নট স্ট্রঙ্গার দেন কালাম, কালাম ইজ নট স্ট্রঙ্গার দেন সালাম। এখন এই দুইটার মধ্যে কোনটা সঠিক হবে? আচ্ছা, সাবজেক্টটা উল্টে দিলেই বাক্যটা সঠিক। এখানে সাবজেক্ট মানে সালামের জায়গায় কালাম হলে এটা সঠিক। তো এখানে কালাম দিয়ে বাক্যটা যেহেতু শুরু হয়েছে সালাম দিয়ে শেষ হয়েছে, তো সালামটা যদি যেখানে প্রথমে আসে সেটাই হবে কি অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে এ, উত্তর হবে এ, উত্তরটা হবে এ। 40, আমরা 41 নাম্বারটা করব। 41 খুব দ্রুত করব, আমাদের শেষ করতে হবে। দ্য সিনোনিম অফ প্রুডেন্ট, সিনোনিম মানে সমার্থক শব্দ, প্রুডেন্টের সমার্থক শব্দ কি? আনওয়াইজ, আনওয়াইজ মানে কি? জ্ঞানী, আনওয়াইজ মানে জ্ঞানী। তারপরে ইনসাইট মানে অন্তর্দৃষ্টি সম্পন্ন, আনওয়াইজ মানে কম জ্ঞানী, ঠিক আছে? আনওয়াইজ মানে কি? কম জ্ঞানী। আর ইনসাইটফুল, ইনসাইটফুলের অর্থ হলো অন্তর্দৃষ্টি সম্পন্ন মানে গভীর জ্ঞান সম্পন্ন, ঠিক আছে? তারপরে দেয়া আছে ইনজুডিয়াস, ইনজুডিয়াসের অর্থ কি? ইনজুডিয়াস, ইনজুডিয়াসের অর্থ হলো অন্যায়, আর ইমপলাইট মানে অভদ্র। তাহলে এখানে কোনটা হবে? ইনজুডিয়াস মানে অন্যায় করে যে, তাহলে এখানে এটা হবে গিয়ে ইনসাইটফুল, এটা হবে বি নাম্বার, অপশন বি হবে গিয়ে সঠিক, অপশন বিটা হবে গিয়ে সঠিক। ইনসাইটফুল মানে যে অনেক জ্ঞানী, প্রুডেন্ট মানে জ্ঞানী আর ইনসাইটফুল মানেও জ্ঞানী। ঠিক আছে, আমরা পরে যাই। 42 নাম্বারটা যায়, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যানট সাকসেড, কম্পাউন্ড বানাতে হবে। কম্পাউন্ড বানাতে অ্যান্ড কম্পাউন্ড যদি বানাতে হয় উইদাউট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, উইদাউট দিয়ে যদি শুরু হয় তাহলে মানে এই কমার জায়গায় অর বসাতে হয়, ঠিক আছে? উইদাউট দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয় এবং সেটাকে যদি কম্পাউন্ড করতে বলে তাহলে কমার জায়গায় অর বসাতে হয়। তাহলে অর ছাড়া বাকি সবগুলো আমরা কেটে দেব। অর ছাড়া, অর ছাড়া কোনটা কোনটা আছে? এটা এন্ড আছে তাহলে এটা বাদ, তারপরে এটা এন্ড আছে এটাও বাদ, এটা এন্ড আছে এটাও বাদ।
তাহলে উত্তর হবে ওয়ার্ক হার্ড অর ইউ ক্যানট সাকসেড, ওয়ার্ক হার্ড ইউ ক্যানট সাকসেড। ঠিক আছে, এটা আমি আবার বলে দেই, উইদাউট দিয়ে একটা সেন্টেন্স শুরু হইলো এবং এটাকে কম্পাউন্ড করতে বলছে, তাহলে এই কমা যেখানে অর আছে বাক্যের মাঝখানে অর যেখানে থাকবে সেটাই সঠিক, এই উত্তরটা বি হবে গিয়ে সঠিক। ঠিক আছে, আমরা যদি পরেরটায় যাই, ওভার ফ্লাডিং ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, পজিটিভ বানাতে বলছে, পজিটিভ বানাতে বলছে, আমরা এটার পজিটিভ বানাবো। আচ্ছা, এটা আমরা বানাই, এটার পজিটিভটা কি হবে? এই যে ওভার ফ্লাডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, এই ওয়ান অফ দ্য যদি থাকে, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট বা ওয়ান অফ দ্য যদি থাকে এবং এরপরে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে এবং এটাকে যদি পজিটিভ বানাতে বলে, তাহলে ভেরি ফিউ, যে সেন্টেন্সে ভেরি ফিউ আছে সেটা সঠিক হবে। তাহলে ভেরি ফিউ এখানে এই নাম্বারটায় নাই, বি নাম্বারটায় নাই, ডি নাম্বারটায় নাই, সি নাম্বারটা আছে, সি নাম্বারটা সঠিক। ঠিক আছে, ওয়ান অফ দ্য দিয়ে যদি থাকে এবং এরপরে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, আর এটাকে যদি পজিটিভ ডিগ্রি বানাতে বলে তাহলে যেই বাক্যে ভেরি ফিউ আছে সেটাই হবে গিয়ে সঠিক উত্তর। ভেরি ফিউ সিতে আছে, তাহলে সি সঠিক, সোজা কথা। আমরা পরেরটায় যাই, 44 নম্বরে যাই। হোয়াট ক্যানট বি কিউড মাস্ট বি এন্ডিউরড, হোয়াট ক্যানট বি কিউড মাস্ট বি এন্ডিউরড, এটার অ্যাক্টিভ করতে বলছে, এটার অ্যাক্টিভটা আমরা করি। হোয়াট ক্যানট বি কিওরড মাস্ট বি এন্ডিউরড, এটার অর্থটা হলো যা নিরাময় করা যায় না তা সহ্য করতে হবে, যা নিরাময় করা যায় না তা সহ্য করতে হবে। তাহলে এটা সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা কি হবে? উই মাস্ট বি এন্ডিউরড হোয়াট উই ক্যানট কিউর, উই মাস্ট আচ্ছা, তাহলে এখানে কি হবে? এই নাম্বারটা দেখি, উই মাস্ট বি এন্ডিউরড হোয়াট ক্যানট কিউর, যেহেতু এখানে বি এন্ডিউরড দেওয়া আছে, তার মানে এটা প্যাসিভ দেওয়া আছে, এটা অ্যাক্টিভ না, তাহলে এটা ভুল। তারপরে কি, উই ক্যানট কিউর হোয়াট উই মাস্ট এন্ডিউর, উই ক্যানট কিউর, আমরা সুস্থ হতে পারি না, হোয়াট উই মাস্ট উই, যা আমরা অবশ্যই সহ্য করি, এটার অর্থটাই মিলে না, তাহলে এটাও হবে না। উই মাস্ট এন্ডিউর হোয়াট উই ক্যানট কিউর, উই মাস্ট এন্ডিউর, আমরা অবশ্যই মাস্ট বি এন্ডিউর, ডি নাম্বারটা দেখি, মাস্ট বি এন্ডিউর দেওয়া আছে, মাস্ট বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে, এখানে পাস্ট পার্টিসিপল নাই, বাক্য ভুল আছে, অতএব এটা ভুল। সি নাম্বারটা দেখি, উই মাস্ট এন্ডিউর, আমরা অবশ্যই সহ্য করবো, হোয়াট উই ক্যানট কিউর, যেটা আমরা নিরাময় করতে না পারি, তাহলে অ্যান্সারটা হবে সি, সি নাম্বারটা হবে সঠিক, এটা অ্যাক্টিভ ফর্মে দেয়া আছে। ঠিক আছে, উই মাস্ট এন্ডিউর হোয়াট উই ক্যানট কিউর। আমরা পরেরটায় যাই, 45 নাম্বার। লেট আস লাভ আওয়ার কান্ট্রি, লেট আস লাভ আওয়ার কান্ট্রি, লেট আস লাভ আওয়ার কান্ট্রি, চলো আমরা আমাদের দেশকে ভালোবাসি। লেট আস থাকলে কি করতে হয়? লেট আস থাকলে কি করতে হয়? লেট আস, যদি লেট আস থাকে তাহলে কি করতে হবে? লেট আস থাকলে ওই শুড বসাতে হয়। ঠিক আছে, লেট আস থাকলে শুড বসাতে হয়। এই যে লেট আস যদি থাকে, এই যে লেট আস যদি থাকে তাহলে সাবজেক্ট, এই আস মানে উই থেকে আস হয়েছে, তাহলে উই শুড যেখানে আছে সেটা হবে, উই শুড নট হেট দেওয়া আছে, তাহলে এটা হবে না। তারপরে উই মে হবে না, শুড উই শুড উই শুড, এখানে সাবজেক্ট ডি নাম্বারে সাবজেক্ট দেওয়া নাই, তাহলে এখানে সঠিক উত্তর হবে বি, উই শুড লাভ আওয়ার কান্ট্রি, উই শুড লাভ আওয়ার কান্ট্রি। এই আসের কারণে বসাতে হবে উই, আর লেটের কারণে বসাতে হবে শুড, তাহলে উই শুড লাভ আওয়ার কান্ট্রি। অ্যান্সার হবে অপশন বি,
উই শুড লাভ আওয়ার কান্ট্রি, উই শুড লাভ আওয়ার কান্ট্রি। আমরা এর পরেরটায় যাই, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কমফোর্টেবল, কমফোর্টেবল, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কমফোর্টেবল, কমফোর্টেবল মানে আরামদায়ক, তাহলে এটা নাউনটা কি হবে, নাউনটা কি হবে, কমফোর্টেবল এর নাউন ফর্মটা কি হবে, আরামদায়ক, এটা অ্যাডজেক্টিভ তাই না, আরামদায়ক এটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে এটা নাউনটা কি হবে, এটা কমফোর্টেবলি, এল ওয়াই যেহেতু দেওয়া আছে, এল ওয়াই যেহেতু দেওয়া আছে, এল ওয়াই দেওয়া থাকলে, এল ওয়াই যদি দেওয়া থাকে, এই যে এল ওয়াই দেওয়া থাকলে এটা অ্যাডভার্ব, তারপরে কমফোর্টেবল এটা তো এখানে দেওয়াই আছে অ্যাডজেক্টিভ, নান মানে কোনোটাই না, তাহলে কোনটা হবে সঠিক, সঠিক হবে কমফোর্ট, কমফোর্ট মানে আরাম, ঠিক আছে, কমফোর্ট মানে আরাম, তো এটা হবে গিয়ে নাউন। আমরা পরেরটায় যাই, 47 নাম্বার, আই লুক ফরওয়ার্ড টু রিসিভ এ লেটার, লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড যদি থাকে, এই যে লুক ফরওয়ার্ড শব্দটা যদি থাকে, লুক ফরওয়ার্ড টু, এরপরে যে ভার্ব আসবে, ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, তো এখানে এটাও আইএনজি নাই, এটা আইএনজি নাই, এটা আইএনজি নাই, এই নাম্বার আইএনজি দেওয়া আছে, তাহলে এই নাম্বারটা হবে সঠিক, আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং এ লেটার, শেষ। তাহলে আমরা এটা বুঝলাম, পরেরটায় যাই, হি ইজ সো ডাল দ্যাট, হি ইজ সো ডাল দ্যাট, এই সো যদি থাকে এরপরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস একটা মডাল অক্সিলারি, ক্যান হবে, ক্যান, ক্যান নট অথবা কুড নট, ক্যান নট অথবা কুড নট বসাতে হয়, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে তাহলে এটা হবে ক্যান নট, তো ক্যান নট দিয়ে কই আছে আমরা এটা দেখে নিই, এই নাম্বারটা দেওয়া আছে ক্যান, তাহলে এটা হবে না, বি নাম্বারটা দেওয়া আছে কুড, এটাও হবে না যেহেতু এটা প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, ইজ আছে, আচ্ছা সি এবং ডি নাম্বারটাও কুড দেওয়া আছে, এটা হবে না, তাহলে অ্যান্সার হবে সি, হি ক্যানট আন্ডারস্ট্যান্ড এনিথিং, হি ক্যানট আন্ডারস্ট্যান্ড এনিথিং, কেন হলো সাবজেক্ট আছে, এরপরে ক্যান নট আছে, এরপরে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, ঠিক আছে, এই জন্য এটা সঠিক। আমরা পরেরটায় যাই, হি ক্যানট আন্ডারস্ট্যান্ড এনিথিং, পরেরটায় যাই, আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি বাট দেওয়া আছে, আচ্ছা বাট যুক্ত বাক্যের আগে এবং পরে সেম হয়, বাট যুক্ত বাক্যের আগে এবং পরে কি হয়, আগে এবং পরে কি হয়, সেম হয়, ঠিক আছে, এই যে দেখেন, এই যে বাট আছে, বাট যুক্ত বাক্যের আগে যেমন হয় পরও তেমন হয়, তো হি আছে, হি এর পরে কি হবে, হি এর পরে হ্যাজ হয়, এই যে এন্টার্স দিলে তো এটা আগের সাথে, আগের অংশের সাথে মিলবে না, যেহেতু আগে প্রেজেন্ট পারফেক্ট দেওয়া আছে আই হ্যাভ লেফট, তাহলে পরেরটাও প্রেজেন্ট পারফেক্ট দিতে হবে, ঠিক আছে, হি এরপরে হ্যাজ বসাতে হবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেহেতু শুধু এন্টার দেওয়া আছে এটা ভুল, এন্টার দেওয়া আছে এটা ভুল, ইজ এন্টারিং তো এটা হবেই না, তাহলে এই প্রথমটার সাথে মিলবে না, এই একটা অংশ, এই একটা অংশ, দুইটা অংশই ইকুয়াল হবে, হ্যাজ এন্টার্ড এটা মিলবে, হ্যাজ এন্টার্ড মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টের পরে হ্যাজ আসছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আসছে, এখানে সাবজেক্টের পরে হ্যাভ আসছে, ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, তাহলে এটা মিলে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। বাটের পরে মনে রাখতে হবে, বাটের পরে, বাটের পরে বাটের আগে যেরকম থাকবে বাটের পরেও এরকম থাকবে। লাস্ট নাম্বার আমরা একটু দেখে নেই, হি দ্য ম্যান ইজ ডেশ হিজ সানস ফল, আচ্ছা এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে, ব্লাইন্ড টু, ব্লাইন্ড অফ, ব্লাইন্ড অফ মানে অন্ধ, ব্লাইন্ড অ্যাট মানে অন্ধ, ব্লাইন্ড ইন মানে অন্ধ, মানে কোনো স্বার্থের কারণে যদি দেখা গেছে নিজের আপনজনের প্রতি যদি কেউ অন্ধ থাকে সেই ক্ষেত্রে ব্লাইন্ড টু হয়, ঠিক আছে, নিজের আপনজনের প্রতি অন্যায় যদি কারো না দেখে, যেমন আমার গায়ের জন্য আমার ছেলের অন্যায় আমি দেখি না, এরকম যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে ব্লাইন্ড টু হয়, দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল, লোকটি তার ছেলের অন্যায়ের ব্যাপারে একদমই অন্ধ, ঠিক আছে, তাহলে ব্লাইন্ড টু হবে, ব্লাইন্ড ইন হবে না, ব্লাইন্ড অফ হবে না, ব্লাইন্ড অ্যাট হবে না, এখানে হবে ব্লাইন্ড টু, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এই হলো 50টা ক্লাস, এই ক্লাসগুলো আমরা যেটা করব সেটা হলো এই শীটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, শীটটা দেখে আপনারা প্রস্তুতি নেবেন এবং আগামী দিন ঠিক 12টার সময় গ্রুপে, ঠিক 12টার সময় তাদরিস গ্রুপে প্রশ্ন দিয়ে দেবো আমি, প্রথমে প্রশ্ন দেব এমসকিউ, এমসকিউ 20 মার্কের হবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় থাকবে 20 মিনিট, 20 মিনিটের মধ্যে উত্তর দিয়ে দিতে হবে ঠিক 12টায়, আর এরপরে হচ্ছে 12টার পরে 12টা 20-এ আবার প্রশ্ন দিয়ে দেব, সরি এমসকিউ হবে 30 মার্কের, তো 30 মার্কের জন্য
হবে গিয়ে 30 মিনিট। 30 মিনিটের মধ্যে 30টা এমসিকিউর উত্তর দিতে হবে। এরপরে 12টা 30-এ আমি আবার আরেকটা প্রশ্ন দেবো, ওইটা থাকবে এক কথায় উত্তর। এই এক কথায় উত্তর লিখে গ্রুপে শেয়ার করে দিতে হবে, প্রশ্ন শেয়ার করে দিতে হবে 20টা। হয় 50টার উপর প্রস্তুতি নেবেন, প্রশ্ন এই 50টার উপর করা হবে। সো কালকে পরীক্ষা হবে, আমি দেখতে চাই আপনার পরীক্ষায় কে কত পান। সবাইকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, যে যত প্রস্তুতি নেবেন সে তত ভালো রেজাল্ট করবেন। আর এইখানে যদি আপনারা ভালো রেজাল্ট করেন, পরীক্ষায় ভালো কিছু করবেন। আল্লাহ হাফেজ আজকের জন্য। আসসালামু আলাইকুম।